গ্রাম বাংলার মানুষের মনের সাথে মিশে আছে প্রাচীনকালের মাটির শিল্প। মাটি দিয়ে তৈরি এসব শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ি গ্রাম থেকে। আজকে আপনাদেরকে দেখাবো মাটি দিয়ে কি সুন্দর করে শিল্পকর্ম তৈরি করে সেই দৃশ্যগুলো। পুরো ভিডিওটি আমার মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি, আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে। তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসেবে পরিচিত। ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয়। এই শিল্পকর্মের কারিগর যারা, সেই শিল্পীদের বলা হয় কুমার। সর্বপ্রথম চীনের থ্যাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়, আর এ কারণে এই শহরটিকে মৃৎশিল্পের শহর বলা হয়। চীনের পেইচিং শহর থেকে 150 কিলোমিটার উত্তর পূর্বে এই শহরের অবস্থান। এখানকার পথে প্রান্তরে পর্যটন কেন্দ্র ও পার্কগুলোকে মৃৎশিল্পের নানা শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। আপনি কতদিন থেকে এই পেশার সাথে জড়িত আছেন? ধরে লাও 20 বছর। 20 বছর? আপনি এটা শিখছেন কোথায়, মানে কার কাছ থেকে শিখছেন? বাবার বাড়ির থেকে শিক্ষা, কিছু আসে এটি স্বামীর বাড়িতে এসেও শিক্ষা। মানে ছোট থেকে আপনি এভাবে হাঁড়ি হ্যাঁ, পাতিল তৈরি ছোট করেন? থেকেই আমার হাঁড়ি রেগলা গড়ারি পেশা। আপনি যেটা হচ্ছে তৈরি করতেছেন, এটা কি তৈরি করতেছেন? এটা এটা হ্যাঁ। কবিতরে পাতিল। কবিতরে পাতিল। আপনি দিনে কতটা তৈরি করেন? 40টা। প্রতিদিন 40টার মতন তৈরি হয়? 40টা 50টা চাই যেমন। এগুলো বিক্রি হয় কত দামে? 25 টাকা। 25 টাকা পিস? মানে এটা তৈরি হচ্ছে মাটির, এরপরে তো আবার পোড়াতে হয়? এরপরে পুরান লাগবে, শুকান লাগবে, তারপরে রং দেওয়া লাগবে, রং দেওয়ার পরে পুরান লাগবে। কুমারপাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত না। কাঁচামাটির গন্ধ ভেসে আসতো চারিদিক থেকে। হাটবাজারে মাটির তৈজসপত্রের পসরা চাহিদা ছিল অনেক। বর্তমান মৃৎশিল্প কালের বিবর্তনে কমে যাচ্ছে। নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। প্রতিনিয়ত প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাঁড়ি পাতিল, খেলনা, শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প। তবে কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসাবে এখনো ধরে রেখেছেন এই পেশা। আপনি শিখছেন কার কাছ থেকে? আমার বাবা মায়ের কাছে থেকে, মায়ের কাছে থেকে। বাবা মায়ের কাছ থেকে? হ্যাঁ, বাপ মায়ে শিখেছে। আপনি এখন যেটা বানাচ্ছেন, এটা কি বানাচ্ছেন? এরা ঘাই, ভোগের হাঁড়ি, ঘাই, মান্দার। আপনি এই মানে ইয়েটা শিখছেন কার কাছ থেকে, চাক ঘোরানোটা? এটা চাক ঘোরানো শিখা হচ্ছে আমার গুরু, হচ্ছে আমার দাদু, বাবার বাবা। আপনার বাবার বাবা? হ্যাঁ, বাবার বাবা। এখনো আপনি এই অবস্থায় মানে এখনো ঘোরাচ্ছেন, বা আপনার কাছ থেকে এখন পর্যন্ত কেউ শিখছে কি? শিখছে আমার ভাই শিখছে, প্লাস আমার ছেলেরও বলি, এই বাবু আমি পারবো না, হ্যান ত্যান বিভিন্ন কথাবার্তা বলে। এই হলো ব্যাপার, শিখিচ্ছে সব। অনেক ছেলে পেলে আসছে কাজে শিখার জন্য, চেষ্টা করছে। কেননা আগ্রহ করে না আসলে তো হয় না। তো এটা হচ্ছে শিক্ষার, মনে করেন যে আগ্রহ হচ্ছে বড় জিনিস, এটা ভক্তির জিনিস। আপনি এটা কত বছর যাবত করতেছেন, মানে এই মাটির শিল্পের সঙ্গে জড়িত আপনি কত বছর থেকে? আমি মাটির শিল্পর সঙ্গে জড়িত বাংলাদেশ থাকতে, পাকিস্তান চুমুক চুমুক ভারত থেকে আসা পর, পার হয়ে আসা পর আপনার 71 যখন বাংলাদেশ, ভারত থেকে বাংলাদেশে চলে আসলাম, তখন থেকে মানে এর সঙ্গে জড়িত। আচ্ছা, আপনি আগে ভারতে ছিলেন, মানে মুক্তিযুদ্ধের পরে আসছেন না আগে আসছেন? মুক্তিযুদ্ধ যখন পালাপালির বছর। ও, 1971 সালে? হ্যাঁ, 71। তো বর্তমান আপনাদের এই মানে শিল্পের অবস্থাটা কিরকম? বর্তমান তো আধুনিক যুগ শুরু হয়ে গেছে। আগে আমরা যেভাবে দেখেছি গ্রাম বাংলাতে
মাটির হাঁড়িতে ভাত রান্না করতো, মাটির কলসে পানি খেত, বা মাটিরই অনেক কিছুর উপরে মানে সাংসারিক যেসব কাজকর্ম আছে নির্ভর করতো। তো বর্তমান এখন আপনাদের এই কিরকম, আগের মতো কি আপনাদের এই বিজনেসটা আছে না কমে গেছে? আগের মতন বিজনেস চলছে আপনার হচ্ছে যেমন রুটি শাখা খোলা একটা, হ্যাঁ, সাতপুতি খোলা একটা, হ্যাঁ, এবং ডোগরা কাঁসা অনেকে ব্যবহার করে। এবং বহু লোক মনে করেন যে মেডিকেল থেকে আসছে, আসে বলছে মাটির হাঁড়ি ছাড়া ভাত খাবো না, যেমন মাটির হাঁড়ি একটু চলিচ্ছে। এইসব বিভিন্ন ধরনের হাঁড়ি টুকিটাকি চলিচ্ছে ভালো। কবিতরের হাঁড়িটা, যেমন কবিতর এখন বাড়ি বাড়ি ঘর ঘর কবিতর, কবিতরের হাঁড়িটা চলিচ্ছে। এইসব জিনিসগুলো আমাদের মানে ভালো চলিচ্ছে আর কি। রুটির শাখা তাইডা বড় 3 পদের সাম, রুটির শাখা তাইডা রুটির জন্য মানে এখন ওই তাইটা ভালো বেচা কিনা হচ্ছে। রুটির শেখা তাই? হ্যাঁ, রুটির তাই। এবং মানে আগে যেরকম আপনাদের বিজনেস চলতো সম্পূর্ণ কিছু কিন্তু নির্ভর করতো মাটির, হ্যাঁ সবকিছু আগে আগে মানে সবকিছু মাটির উপরই নির্ভর করতো। প্রতিটা ঘরে ঘরে মাটিরই মনে করেন যে কারবার ছিল। হ্যাঁ, এখন আধুনিকতার ছোঁয়া লেগে একটু হলেও কমছে এইটা। হ্যাঁ, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। মানে এখন পরিবেশ পাল্টে গেছে। তো এই মাটির হাঁড়ি নিয়ে কি হবে, বাড়িতে মাটির হাঁড়ি হাঁটাও, কিন্তু কেউ ঠেলাত পড়ে লিচ্ছে, এই হলো ব্যাপার। আচ্ছা, লিচ্ছে তো মাটির হাঁড়ি অনেকে, যেমন 1 কেজি 1.25 কেজি চালের ভাতের হাঁড়ি চাল, এই হাঁড়িটা ভালো চলেছে। আচ্ছা। তারপর মাটির থালা, কেউ ডাক্তারে অর্ডার দিতে তোমার মাটির হাঁড়ি থালাতে ভাত খেতে হবে, এরকম ধরনের জিনিসগুলা বেচা কিনা হচ্ছে আর কি। আপনি একটু বলেন তো আপনাদের এই মাটির শিল্পটা বেচা বিক্রি কোন সালে বেশি ব্যাপক ছিল আর কি? এটা ব্যাপক ছিল আপনার হচ্ছে ওই ভারতের থেকে আসা পর, 71 নাকি 71-এর পর আসা। 1971 সালের পর থেকে মনে করেন 90-এর আগে বা হ্যাঁ, তখন 95-এর মাঝামাঝি। বেচা কিনা খুব ভালো ছিল। কি জন্য ছিল, তখন এতখানি আপনার বিভিন্ন ধরনের যেমন স্টিল, সিলভার, মেলামাইনের জিনিসগুলো, এইসব জিনিসগুলো মনে করেন যে তখন কম পাওয়া যেত। আর এখন ওই জিনিসগুলো হওয়াতে এখন বেচা কিনা একটু কমে গেছে। হ্যালো ব্যাপার। এখন তো অনেকে আছে যে আপনাদের এই পেশাটাও পরিবর্তন করেছে অনেকে। হ্যাঁ, এই কুমারপাড়াতে আসলে দেখা যায় ছোট বড় বিভিন্ন বাসা বাড়িতে তাদের শিল্পকর্মগুলো, তাদের নিপুণ হাতে এই শিল্পকর্মগুলো তৈরি করে থাকে। আমি যে ভিডিওটি দেখালাম আপনাদেরকে, এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি এখানকার জনপদের যে হচ্ছে তৈরি করে মাটির শিল্পকে তারা এখনো বাঁচিয়ে রেখেছে বা টিকিয়ে রেখেছে। তবে এখানে এসে জানতে পারি যে তাদের যে ব্যবসাটা আগের মতন আর নেই, কারণ আধুনিক যুগের আপনার হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিক সহ, মেলামাইন সহ বিভিন্ন প্রকার যেই গৃহস্থালী কাজে বা বাসাবাড়ি কাজে যেগুলো ব্যবহার করা হয়, সেখানে মাটির আর তেমন আগ্রহ মানুষ আর দেখায় না। তবে যেগুলো না করলেই নয়, সেগুলোই মানুষজন এখন কিনে আর কি।